কার্তিককে নিয়ে ভারী সমস্যায় পড়েছে শিব আর দুর্গা। পড়াশোনায় তার কোনো দিনই মন নেই। ছোটবেলা থেকেই পাঠশালায় যেতে ভারী অনিচ্ছা। গণেশ আর সরস্বতী তো চিরকালই মন দিয়ে পড়ে, লক্ষ্যেও খারাপ নয়, কিন্তু কার্তিককে পাঠশালায় পাঠাতে হতো ঠেলে ঠুলে। পণ্ডিত মশাইয়ের কথাবার্তা মোটেই মন দিয়ে শুনতো না। তাই গণেশ যখন লম্বা লম্বা আঁক কষে ফেলছে, সরস্বতী দিব্যি তালপাতায় গদ্য পদ্য লিখছে, কার্তিকের তখনও অ ক খই ভালো করে শেখা হয়নি। পণ্ডিত মশাই মাঝে মাঝেই এসে নালিশ করেন, দুর্গা বকাবকিও করে, কিন্তু লাভ হয় না কিছুই। পড়াশোনায় মন না থাকলে কি হবে? কার্তিকের দুষ্ট বুদ্ধি কিন্তু একটুও কম নয়। একটু বড় হতেই তাই তার জ্বালায় পাঠশালায় অন্য পড়ুয়ারাও অস্থির। পাতার ঠোঙায় করে মস্ত মস্ত সব গুবড়ে পোকা এনে ছেড়ে দেয় তাদের গায়ে। পণ্ডিত মশাই জল চৌকির নিচে রেখে দেয় কাঠপিঁপড়ের বাসা। ছুঁচোর লেজে সুতলি দড়ি বেঁধে তাকে নিয়ে আসে সঙ্গে করে। এছাড়া অন্যের বাগানের ফল পাকড় খেয়ে নেওয়া, কাঠবিড়ালির বাসা থেকে বাদাম চুরি, এসব তো আছে। নেহাত দুর্গার ছেলে বলে তাকে কয়েক বছর সহ্য করেছিলেন পণ্ডিত মশাই। কোনো রকমে একটু লিখতে পড়তেও শিখিয়েছিলেন, কিন্তু একদিন অবস্থা একেবারে চরমে উঠল। বেশ কয়েকটা আরশোলার পায়ে দড়ি বেঁধে একখানা চমৎকার মালা বানিয়েছিল কার্তিক। একদিন পাঠশালায় পড়ানোর ফাঁকে পণ্ডিত মশাই যখন ধুলছেন, তখন সেই মালাটি বেঁধে দেয় তার টিকিতে। তারপর সে এক বিপর্যয় কাণ্ড। পিঠের ওপর আরশোলার ফরফরানিতে ভয় পেয়ে প্রাণপণে টিকি টানাটানিতে পণ্ডিত মশাইয়ের অর্ধেক চুল উঠে আসে হাতে। বহু কষ্টে সেই আরশোলার মালা মাথা থেকে খুলে সটাক দুর্গার কাছে গিয়ে পণ্ডিত জানিয়ে দেন, কার্তিকের আর পাঠশালায় আসার দরকার নেই। ব্যাস, এরপর তো আর পড়াশোনার পাঠ নেই। সারাদিনই কার্তিক খেলে ধুলে নিজের খুশি মতো আনন্দ করে ঘুরে বেড়ায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সাজের বাহারও বেড়েছে, দেখতেও ভারী সুন্দর। এক মাথা ঘন কালো চুল, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে অনেক সময় লেগে যায়। তাছাড়া ধুতি পিরান নাগরা নিয়ে দুর্গার সঙ্গে নিত্য খিটিমিটি। অত বাবুয়ানি দুর্গার মোটেই সহ্য হয় না। কিন্তু এভাবে তো আর দিন চলতে পারে না। তাই মাঝখানে কথাবার্তা বলে চেষ্টা চরিত্র করে কার্তিককে পাঠানো হয়েছিল বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মার প্রকাণ্ড কারখানা, সেখানে পুষ্পক, রথ থেকে তীর ধনুক সবই তৈরি হয়। অনেক লোক কাজ করে, তাদের সঙ্গে ভর্তি করে দেওয়া হয়েছিল কার্তিককেও। প্রথম কয়েকদিন বিশ্বকর্মা তাকে বলে গিয়েছিলেন ঘুরে ঘুরে সব কিছু দেখতে, তারপর যেটা পছন্দ হবে সেটাই শিখতে শুরু করবে। কারখানা ঘুরে দেখতে গিয়ে তো তাক লেগে গেল কার্তিকে। কত রকম কাজ যে সেখানে হচ্ছে। কোথাও তৈরি হচ্ছে মস্ত মস্ত সব রথের চাকা, কোথাও গদা, মুষল, তীরধনুক, এইরকম সব নানা অস্ত্র শস্ত্র। কতগুলো জায়গা আবার চারিদিক ঘেরা, সেখানে ঢোকা বারণ। দেবতাদের সব বেশি বেশি শক্তিশালী অস্ত্র, অগ্নিবাণ, বরুণ বাণ, এই সব তৈরি হয় সেখানে। দেখে শুনে কার্তিকের একবার মনে হলো, সারাক্ষণ শান্তির কথা বললেও দেবতাদের অস্ত্র ভাণ্ডারটি কিন্তু দিব্যি মজবুত। পুরো কারখানা ঘুরে ফিরে কার্তিক ঠিক করলে প্রথমে সে তীর ধনুক বানানো শিখবে। সেই মতো জানিয়ে দেওয়া হলো বিশ্বকর্মাকে। পরদিন থেকে কাজও শুরু হয়ে গেল, কিন্তু কয়েকদিন কাজ করে হাঁপিয়ে উঠল কার্তিক। বিশ্বকর্মা খুব কড়া লোক, তার কাজের নিয়ম কানুনও খুব কড়া। ভোর না হতেই ঘন্টা বাজবে ঢং ঢং। অমনি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মুখে কিছু দিয়েই কাজে ছোট। দুপুরে একটুখানি খাওয়ার ছুটি, আবার সূর্য ডোবা পর্যন্ত চলে কাজ। কিছুদিনের মধ্যেই বিরক্ত লাগলো কার্তিকের।
তীরের ফলা তৈরির জন্য সারা দিন আগুনের সামনে বসে লোহা পিটিয়ে ঠিকঠাক করতে হয়। কার্তিকের মনে হতে লাগলো আগুনের তাতে থেকে তার চামড়া খসখসে হয়ে যাচ্ছে, চুলের জেল্লা কমে যাচ্ছে, ব্যাস আর থাকা যায় নাকি। একদিন ভোরবেলা সবাই যখন কাজে বেরোচ্ছে, কার্তিক চুপি চুপি তার পুটুলিটি বগলে নিয়ে পালিয়ে এলে। তাকে দেখে শিব দুর্গা তো থ, কিন্তু হাজার বকাবকির পরেও কার্তিক স্পষ্ট জানিয়ে দিলে সে কিছুতেই আর ওই বিশ্বকর্মার কারখানায় ফিরে যাবে না। তারপর থেকে চলছে একইভাবে। শিবের কপালে ভাঁজ বেড়েছে, ছেলের ভবিষ্যৎ ভেবে দুর্গাও উদ্বিগ্ন। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে শিব একদিন গেল ইন্দ্রের কাছে। অনেকক্ষণ আলোচনার পরে ইন্দ্র বললে, এক কাজ করো, কার্তিক তো এমনিতে বেশ সাহসী ছেলে, লম্বা চওড়াও আছে, ওকে বড় আমার সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দাও, যুদ্ধবিদ্যা শিখুক। আমার কি আর অনিচ্ছা, কিন্তু কার্তিক কি রাজি হবে? যা পুরে ছেলে, সকালবেলা ঘুম থেকেই উঠতে চায় না, বিরস মুখে বলল শিব। না না, এসব চলবে না। সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে দৌড়াদৌড়ি করতে হবে, না হলে যুদ্ধবিদ্যা শিখবে কি করে? তোমার তো আবার বাড়ি ফেরা ঠিক থাকে না। তুমি বরং দুর্গাকে বলো রোজ সকালে সূর্য ওঠার আগে ওকে ঘুম থেকে তুলে দিতে, কয়েকদিন মাঠে ছুটোছুটি করে শরীরটাকে চাঙ্গা করে নিক, তারপর আমি না হয় ওকে নিয়ে শিকার খেলতে যাব। সাহস কেমন তখনই পরখ করে নেওয়া যাবে। ইন্দ্রের পরামর্শ মতো সব কথাই দুর্গাকে এসে বলল শিব। পরদিন থেকে ভোরবেলা কার্তিককে ঘুম থেকে ওঠানোর চেষ্টাও শুরু হলো, যদিও লাভ হলো না কিছুই। হাজার ঠেলাঠেলিতেও ঘুম ভাঙে না তার। গণেশ ঢোল পেটালে কিংবা শিব শিঙে বাজালে কানে বালিশ টাকা দিয়ে দিব্যি ঘুমোয়। 2-4 দিন এভাবে চলার পরে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল সবাই। কার্তিকও দিব্যি ফুর্তিতে নিজের মতো থাকতে লাগলো। একদিন বিকেলবেলা সেজেগুজে বেড়াতে বেরোচ্ছে কার্তিক। হঠাৎ দূরে দেখে গরুরের পিঠে চেপে বিষ্ণু আসছেন তাদের বাড়ি। বিষ্ণুকে দেখেই তো কার্তিক শুট করে ঢুকে পড়েছে বাড়ির ভিতরে। বিষ্ণুকে ভারী ভয় পায় কার্তিক। একে তো অতি রাগী দেবতা, রেগে গেলে এত জোরে নাক কান মুলে দেন যে খুব জোর ব্যথা লাগে। এমনিতেই কার্তিককে তিনি পছন্দ করেন না, তার উপর এখনকার নানা পুনপনার কাণ্ড কারখানা শুনলে নিশ্চিত রেগে আগুন হয়ে যাবেন। তবে বিষ্ণুর থেকেও কার্তিকের অসহ্য লাগে বিষ্ণুর বাহন গরুর কি, সে যেন আরও এক কাঠি বাড়া। বিষ্ণু কাউকে বকছেন দেখলেই তার মাথায় ধারালো ঠোঁট দিয়ে ঠক্কর মারে, লেজের বাড়ি দেয় আর বড় বড় জ্ঞানের কথা বলে। কার্তিকের খুব ইচ্ছে ওই লেজের ডগায় একটা কাঁকড়া বিছে আটকে দেওয়ার, কিন্তু সে তো আর সহজ নয়। না বাবা, বাড়িতে থাকার দরকার নেই, যদি আবার ডেকে পাঠায় ভাবলে কার্তিক। এরপর ভাড়ার ঘর থেকে এক মুঠো বাদাম ভাজা নিয়ে চুপি চুপি পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে গাছের তলায় গিয়ে বসলেন। রোদ পড়ে আসছে, জঙ্গলের ভেতরটা বেশ ঠান্ডা, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে। বসে বসে একটু ঠুলু নিয়ে এসেছে কার্তিকের। হঠাৎ একটা প্রকাণ্ড গোলমালে চটকা ভেঙে গেল তার। জঙ্গলের ভিতর শোনা যাচ্ছে দারুণ একটা ক্যাঁও ক্যাঁও চিৎকার। তাড়াতাড়ি উঠে গাছের আড়ালে আড়ালে খানিক দূর গিয়ে কার্তিক দেখে গরুরের সঙ্গে প্রবল ঝগড়া বেঁধেছে ময়ূরের। রাগে ময়ূরের ঝুঁটি খাড়া হয়ে লেজের পালক ফুলে উঠেছে। গরুরের মুখ চোখ লাল, মাঝখানে পড়ে আছে মস্ত একটা কালো মোটা সাপ। ময়ূরের বক্তব্য সাপটা সে শিকার করেছে, তাই সেটা তার, কিন্তু গরুর বলছে সাপটা সে আগে দেখেছিল, ময়ূর তার শিকার ছিনিয়ে নিয়েছে, তাই সাপটা আসলে তারই। প্রথমে খুব তেড়ে ঝগড়া করতে এলেও কার্তিক দেখলে ময়ূরের গলা আর গায়ের জোর দেখে গরুর ক্রমশ মিয়ে যাচ্ছে। একটু পরে রণে ভঙ্গ দিল সে।
গাছের তলায় আরাম করে খেতে বসলো ময়ূর। গরুরের এরকম জব্দ হওয়াটা ভারী পছন্দ হলো কার্তিকের। গুটি গুটি এগিয়ে গিয়ে ময়ূরকে বললে, তোমার গায়ে তো ভারী জোর, তা আছে। গরুটাকে একেবারে জব্দ করে দিয়েছো। ও মিথ্যে কথা বলছিল, তাই রেগে গেছিলাম। তোমাকে দেখতেও ভারী সুন্দর, গায়ে অত জোর, তুমি আমার বাহন হবে? তোমার কখনো না। কেন নয় কেন? আমি খারাপ কিসে? তুমি তো রাঙা মূলো, খালি সাজগোজ করে ঘুরে বেড়াও। আমি হলাম গিয়ে যুদ্ধবাজ পাখি, তোমার বাহন হয়ে আমি কি করব? জানো, দেবরাজ ইন্দ্র আমাকে তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ডেকেছেন। ডেকেছেন তো কি হলো? তুমি তো আর যুদ্ধ করতে পারবে না। যা হদ্দ কুঁড়ে তুমি। সাধারণ একটা বনের ময়ূরের কাছে এমন কথাবার্তা শুনে কার্তিক এবার সত্যি একটু অপ্রস্তুত হয়। ঠিক আছে, আমি যদি সত্যিই যুদ্ধে যেতে পারি তাহলে তুমি আমার বাহন হবে তো? ভেবে দেখতে পারি। তাহলে কিন্তু আমাকে সাহায্য করতে হবে তোমায়। কিরকম সাহায্য শুনি? রোজ ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে ডেকে তুলতে হবে আমাকে। এ আর এমন কি কথা, আমরাও তো মোরগদের মতো রোজ ভোরবেলা সূর্য বন্দনা করি। তা কাল থেকে সেটা না হয় তোমার জানলার সামনে বসেই করব। আচ্ছা। পরদিন থেকে সাত সকালে ময়ূরের প্রচন্ড ক্যাঁ ক্যাঁ চিৎকারে ঘুম ভাঙে কার্তিকের। তারপর দৌড়াদৌড়ি নানা রকম শরীরের কসরতের পর জঙ্গলের ভিতর গিয়ে শিকার খেলাও হয়। ময়ূর সব সময় সঙ্গে থাকে। জঙ্গলের পথ চেনা থেকে শুরু করে জন্তু জানোয়ারদের ডাক, তাদের ধরন ধারণ অনেক কিছু চিনিয়ে দেয় কার্তিককে। ছেলের এমন উৎসাহ দেখে শিব দুর্গা তো খুব খুশি। কিছুদিন বাদে শিবের অনুরোধে ইন্দ্র এসেও কার্তিককে পরীক্ষা করে দিব্যি সন্তুষ্ট হলেন। দেবতাদের সেনাবাহিনীতে জায়গা হলো কার্তিকের। তারপর জলে স্থলে কঠিন কঠিন যুদ্ধে জিতে আসার পর একদিন দেবরাজ ইন্দ্র জানালেন, এবার থেকে কার্তিকই হবে দেব সেনাপতি। ভারী খুশি হলো কার্তিক। তবে তক্ষুনি দেবরাজকে জানাতে ভুলল না, সেনাপতি হলেও তার বাহন কিন্তু হবে ময়ূর। যুদ্ধ যত কঠিনই হোক, ময়ূরে চড়েই শত্রুর মোকাবিলা করবে সে।